শুভেচ্ছা সবাইকে। আমি দেবাশিস। আমি আজকে আমার ক্যালকুলাস বিষয়ক ভিডিওগুলোর মধ্যে আজকে আমি সীমার ধারণার উৎপত্তি এই বিষয়টি আলোচনায় নিয়ে আসছি। তো গত ভিডিওতে আমি অনিশ্চিতাকার এবং তার সাথে সীমার সম্পর্কটি আলোচনা করেছিলাম। তো আজকে আমি সীমার উৎপত্তি কিভাবে হলো সেটা আমরা একটু আলোচনা করতে চাই। তো মূলত আর্কিমিডিসের হাত ধরেই সীমার ধারণার উৎপত্তি হলো। আর্কিমিডিস মূলত বৃত্তাকার, উপবৃত্তাকার পাথরখণ্ডের ক্ষেত্রফল, আয়তন এ সমস্ত পরিমিতিগুলো নির্ণয় করার উদ্দেশ্যে সীমার ধারণার জন্ম দেন। যদিও আর্কিমিডিস এই পদ্ধতিটিকে সীমা নির্ণয় পদ্ধতি বলতেন না, তো আর্কিমিডিস বলতেন এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্তকরণ পদ্ধতি, বা ইংরেজিতে বললে মেথড অফ এক্সর্শন। তো আমরা দেখি কী সেই মেথড অফ এক্সর্শন। তো আমরা আর্কিমিডিসের পদ্ধতিটি বোঝার জন্য আমরা বৃত্তের ক্ষেত্রফল কী করে নির্ণয় করা যায় আমরা সেটা দেখি। ধরা যাক এটি একটি বৃত্ত। তো বৃত্ত বলতে আমরা কী বুঝবো? কোনো একটি চলমান বিন্দু, অর্থাৎ যে বিন্দুটি চলছে, চলমান বিন্দু যদি একটি স্থির বিন্দু থেকে সবসময় সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে, তখন সেই বিন্দুটির চলার পথকেই একটি বৃত্ত বলা হচ্ছে। আর সেই সমান দূরত্বটিকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। এগুলো হলো বৃত্তের ব্যাসার্ধ ইংরেজিতে রেডিয়াস। এজন্য ব্যাসার্ধের দৈর্ঘ্যকে সংক্ষেপে আর দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা দেখি এই বৃত্তটির ক্ষেত্রফল কী করে নির্ণয় করা যায়। তো আর্কিমিডিসের পূর্ববর্তী সময়ে গণিতবিদরা যে কোনো সরল রৈখিক ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা শিখে গেল। সরল রৈখিক ক্ষেত্র বলতে যেমন বহুভুজ, যে কোনো বহুভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ ইত্যাদি। সবচেয়ে ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বহুভুজ হলো ত্রিভুজ। আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো, আমাদের আজকের এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় এই পদ্ধতিটিতে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি প্রয়োজন হবে, তাই আমি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি উল্লেখ করছি। যদি এটি একটি ত্রিভুজ হয়, ত্রিভুজের যে কোনো বাহুকে ভূমি বিবেচনা করা যায়। যদি আমি এই বাহুটিকে ভূমি বিবেচনা করি, তাহলে তার বিপরীত শীর্ষ থেকে যদি ভূমির উপর লম্ব আঁকি, এই লম্বের দৈর্ঘ্যটিকে বলা হয় ত্রিভুজটির উচ্চতা। তাহলে ভূমি বা বেস যদি বি হয় আর উচ্চতা বা হাইট যদি এইচ হয়, তো প্রমাণ করা যাবে যে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি আমাদের ক্যালকুলাস ভিডিওর পরবর্তী কোনো একটা ভিডিওতে অবশ্যই এই পরিমিতিগুলো আলোচনায় আনব। তো আজকে আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল কেন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সেটি আলোচনায় আনার সুযোগ আমার নেই। কাজেই এই সূত্রটি আমি মাত্র আজকে উল্লেখ করলাম, কারণ যেহেতু আমাদের সূত্রটি লাগবে আজকে। ঠিক আছে? তো মনে করি এটা একটি বৃত্ত এবং এটা হচ্ছে তার কেন্দ্র। তো আমরা প্রথমে বৃত্তের মধ্যে একটি সুষম বহুভুজ অন্তর্লিখিত করি। সুষম বহুভুজ বলতে বোঝায় যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণও সমান। উদাহরণস্বরূপ সমবাহু ত্রিভুজ হলো এমন ত্রিভুজ যার তিনটা বাহু সমান, তিনটা কোণও সমান। বর্গক্ষেত্র হলো এমন চতুর্ভুজ যার চারোটা বাহু সমান, আবার চারোটা কোণ 90 ডিগ্রি ইত্যাদি। তো বৃত্তের মধ্যে আমরা যে কোনো বাহু বিশিষ্ট সুষম বহুভুজ অন্তর্লিখিত করতে পারি। বৃত্তে অন্তর্লিখিত বহুভুজ বলতে বোঝায় যে বহুভুজের শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধির উপর অবস্থান করছে এবং অন্যান্য সমস্ত বিন্দুগুলো বৃত্তের অভ্যন্তরে আছে। তো আমরা বৃত্তের মধ্যে যে কোনো সংখ্যক বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজ প্রথমে অন্তর্লিখিত করি। মনে করা যাক এটি হলো একটি সুষম বহুভুজ যা বৃত্তে অন্তর্লিখিত হলো। আর মনে করি এই বহুভুজটির প্রতিটি বাহুর
দৈর্ঘ্য হলো এ এবং বাহুর সংখ্যা হলো এন, অর্থাৎ এখানে এন সংখ্যক বাহু আছে মনে করি। তো বাহুর দৈর্ঘ্যগুলো লিখলাম এ এ এ এ এ এ, আর এন সংখ্যক বাহু আছে। আর বৃত্তের ব্যাসার্ধ মনে করি আর। এখানে আরেকটি বিষয় আমাদের জানতে হবে, বৃত্ত বিষয়ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তব সংখ্যা বা ধ্রুবক, যেটাকে আমরা পাই, গ্রিক অক্ষর পাই দিয়ে প্রকাশ করি। তো পাই হলো যে কোনো বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত। তো প্রমাণ করা যায় যে যে কোনো বৃত্তের পরিধি বলতে এই সম্পূর্ণ বৃত্তের এই সম্পূর্ণ পথ বক্ররেখার দৈর্ঘ্যটাকে, এই পথের দৈর্ঘ্যটাকে বলা হয় বৃত্তের পরিধি বা সার্কামফারেন্স। তো বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত, এই অনুপাতটিকে একটি একটি বাস্তব সংখ্যা পাই দিয়ে, একটি প্রতীক পাই দিয়ে প্রকাশ করা হয়। তো প্রমাণ করা যায় যে বৃত্ত ছোট বড় যেমনই হোক, যে কোনো বৃত্তের পরিধি আর তার ব্যাসের অনুপাত সবসময় একটি ধ্রুব সংখ্যা হবে, এবং এই উপপাদ্যটিও প্রমাণ করেছেন আর্কিমিডিস। এজন্য পাইকে আর্কিমিডিসের ধ্রুবক নামেও অভিহিত করা হয়। তো পাই, এটা হচ্ছে গ্রিক অক্ষর পাই, হলো কি, পাই হলো বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত। কাজেই পরিধি হবে পাই গুণ ব্যাস। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ দৈর্ঘ্যটা, আর যদি হয় তাহলে ব্যাস হবে টোয়াইস আর। তাহলে বৃত্তের পরিধি হচ্ছে টোয়াইস পাই আর। এ হলো বৃত্তের পরিধির সূত্র। ঠিক আছে, এগুলো মুছে ফেলি আমরা। এখন প্রথমে আমরা এই সুষম বহুভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব। এটি খুব একটা কঠিন নয়। আমরা প্রথমে সমস্ত শীর্ষগুলোর সাথে কেন্দ্র যোগ করব। তাহলে আমরা এখানে কয়েকটি ত্রিভুজ পাব, এবং যেহেতু বাহুগুলো সমান এবং কোণগুলোও সমান, কাজেই প্রতিটি ত্রিভুজই হবে, এই প্রত্যেকটা সবগুলো ত্রিভুজ হবে সর্বসম। আমরা আমাদের প্রাথমিক মৌলিক উপপাদ্যের সাহায্যেই এটা খুব সহজেই প্রমাণ করা যায় যে এই প্রত্যেকটি ত্রিভুজ হবে সর্বসম। আর এখানে কয়টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যেহেতু প্রতিটি বাহু থেকে একটি ত্রিভুজ উৎপন্ন হলো, কাজে এখানে বাহুর সংখ্যা যেহেতু এন, কাজে এখানে উৎপন্ন ত্রিভুজের সংখ্যাও এন, অর্থাৎ এখানে এন সংখ্যক ত্রিভুজ আছে। তাহলে আমি যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, তাকে এন দিয়ে গুণ করলেই আমি এই সম্পূর্ণ সুষম বহুভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। মনে করি এই বাহুটি যার দৈর্ঘ্য এ, সেটা হলো ত্রিভুজটার ভূমি। কাজেই এই শীর্ষ অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে এই বাহুর উপর যে লম্ব, সেই লম্বের দৈর্ঘ্যই হবে উচ্চতা এইচ। কাজে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ এ এইচ, আর তার সাথে এন গুণ করলে আমরা পেয়ে যাব সম্পূর্ণ বহুভুজটার ক্ষেত্রফল। এই সূত্রটাকে আমরা একটু রিয়ারেঞ্জ করে লিখি। হাফ এ আর এনকে একসাথে রাখি, আর এইচ। এখন দেখা যাক এ ইন্টু এন এটা আসলে বহুভুজের কি প্রকাশ করছে। এ হলো প্রতিটি বাহুর দৈর্ঘ্য, আর এন হলো বাহুর সংখ্যা। কাজে এ ইন্টু এন হচ্ছে সবগুলো বাহুর দৈর্ঘ্যের যোগফল, যাকে বহুভুজের পরিসীমা বলা হয়। কাজেই এ ইন্টু এন হলো এই সুষম বহুভুজটির পরিসীমা। কাজে আমি লিখলাম এই সুষম বহুভুজটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বহুভুজের পরিসীমা ইন্টু এই উচ্চতা। লক্ষ্য করি এনের মান যাই হোক, 10, 11, 12, 1000, 1 কোটি, যত সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজই আমি অন্তর্লিখিত করি না কেন, সবসময় সেই বহুভুজটার ক্ষেত্রফল সবসময় দাঁড়াবে হাফ গুণ পরিসীমা গুণ উচ্চতা। তো এই বহুভুজটার ক্ষেত্রফল কি আমাদের বৃত্তের ক্ষেত্রফলের সমান হলো? অবশ্যই না। এই বহুভুজের সঙ্গে বৃত্তের কিছু গ্যাপ রয়ে গেছে, এবং বৃত্তের ক্ষেত্রফলটা আসলে এই বহুভুজের ক্ষেত্রফল থেকে আরও বড়। এখন আমি যদি বহুভুজের বাহুর সংখ্যা ক্রমাগত বাড়াতে থাকি, তখন বহুভুজের বাহুর দৈর্ঘ্যগুলো ছোট হতে থাকবে, এবং বৃত্তের সাথে সেই বহুভুজের যে গ্যাপ সেটা কমতে থাকবে।
কিন্তু আমি যতই বহুভুজের বাহুর সংখ্যা বাড়াই না কেন, বৃত্তের সাথে বহুভুজের গ্যাপ বা যে ফাঁকা স্থান আছে সেটা কিন্তু একেবারেই মিশে যাবে না, মিলিয়ে যাবে না। মানে বহুভুজটা কিন্তু কখনোই বৃত্তে পরিণত হবে না, আমি এনের মান যতই দিই না কেন, যতই বাড়াই না কেন। আমি যদি এনের মান 1 কোটি, 1000 কোটি, 1 লক্ষ হাজার কোটি, যত সংখ্যাই আমি বহুভুজের বাহু সংখ্যা হিসেবে দিই না কেন, সামান্য হলেও গ্যাপ বৃত্তের সাথে বহুভুজের থেকে যাবে। কাজে এই বহুভুজটার ক্ষেত্রফল একজ্যাক্টলি বৃত্তের ক্ষেত্রফলের সমান হচ্ছে না। এতটুকু পর্যন্ত এসে আর্কিমিডিসের পূর্ববর্তী গণিতবিদরা সবাই আটকে গেছিলেন। তাদের সবার ধারণা হলো আমরা কখনোই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না। আমরা বৃত্তের ক্ষেত্রফলের কাছাকাছি কোনো একটা সংখ্যা নির্ণয় করতে পারবো, কিন্তু অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি বা আসন্ন মান নির্ণয় করতে পারবো, কিন্তু আসলে অ্যাকুরেট বৃত্তের ক্ষেত্রফল আমরা কখনো নির্ণয় করতে পারবো না। তো দেখা যাক এই জায়গায় আর্কিমিডিস কী বললেন। আর্কিমিডিস যেটা বলতে চাইলেন সেটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ হাজির করার চেষ্টা করি। ধরা যাক আমরা একটা সাগর পাড়ি দিচ্ছি, যে সাগরটার বিস্তার হলো অসীম, অর্থাৎ অনির্দিষ্ট, এবং এটা হলো সেই সাগরের তীর, কোনো একটা তীর, আর এই তীরটা হলো আসলে আমাদের বৃত্তের ক্ষেত্রফলটা, একজ্যাক্ট ক্ষেত্রফলটা যেটা আমরা নির্ণয় করতে চাই। তো ধরা যাক আমরা এই সমুদ্র যাত্রা করে তীরের দিকে আসতে লাগলাম। এই যে আমরা সুষম বহুভুজের বাহুর সংখ্যা বাড়াচ্ছি, আর সেই সুষম বহুভুজটির ক্ষেত্রফলটা ক্রমাগত বৃত্তের ক্ষেত্রফলের কাছাকাছি আসছে, কিন্তু কখনোই বৃত্তের ক্ষেত্রফলে পরিণত হচ্ছে না, একজ্যাক্ট বৃত্তের ক্ষেত্রফলে পরিণত হচ্ছে না, কাছাকাছি আসছে। তো একইভাবে মনে করি আমরা যাত্রা শুরু করলাম, এই তীরের কাছাকাছি পৌঁছছি, এবং যেহেতু এটা অসীম বিস্তৃতির সাগর, তাহলে আমরা যতই যাই না কেন আমরা এই তীরটাতে কিন্তু কখনোই পৌঁছতে পারবো না। অর্থাৎ পূর্ববর্তী গণিতবিদদের মতো আমরা বলতেই পারি যে যেহেতু আমরা তীরে পৌঁছতে পারছি না, কাজে আমরা কখনোই আসলে বৃত্তের একজ্যাক্ট ক্ষেত্রফলটা বের করতে পারবো না। তো এই জায়গায় আর্কিমিডিস বললেন যে ভালো কথা, আমরা যতই তীরের কাছাকাছি এগিয়ে যাই না কেন আমরা কখনোই তীরে পৌঁছতে পারবো না। ঠিক, এটা একেবারেই সঠিক কথা, আমরা কখনোই তীরে পা রাখতে পারবো না, যেহেতু এটা অসীম বিস্তৃতির সাগর। ভালো কথা, পা রাখতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমরা যতই যেতে থাকবো আমরা তো সেই তীরটাকে দেখে ফেলতে পারবো। আমরা যখনই কাছাকাছি আসবো তীরটাকে দেখা যাবে। তো এখন দেখা যাক আমার কি তীরে পা রাখতেই হবে, নাকি তীরটাকে দেখে ফেললে আমার হয়ে যাবে? আমি কি দেখতে চাই? আমি তো ধরে নিলাম যে তীরটা ছিল বৃত্তের ক্ষেত্রফল, আমি বৃত্তের ক্ষেত্রফলটা দেখতে চাই, দেখলেই আমার হয়ে যাবে। তো আর্কিমিডিস বলল যে আমাদের পা রাখার দরকারটা কি? আমরা তো বৃত্তের ক্ষেত্রফলকে যেতে যেতে দেখে ফেলতে পারি কি হতে পারে সেটা, এবং যেটা দেখব সেটাই হলো আমাদের অ্যাকুরেট বৃত্তের ক্ষেত্রফল। এই হচ্ছে সাদামাটা দৃষ্টিভঙ্গি থেকে বললে আর্কিমিডিসের সহজ কথা। দেখা যাক অ্যাপ্লাই করি এখানে। আমি এনের মান যতই বাড়াবো বহুভুজের বাহুর সংখ্যা বাড়তে থাকবে এবং বাহুর দৈর্ঘ্যগুলো ছোট হতে থাকবে, এবং বৃত্তের সাথে বহুভুজের গ্যাপটা ক্রমাগত হ্রাস পেতে থাকবে। হ্যাঁ, একেবারে বহুভুজটা বৃত্তে মিলিয়ে যাবে না, কিন্তু বহুভুজটা তার প্রবণতা কী, তার টেন্ডেন্সিটা কী? বহুভুজটা আসলে বৃত্তে মিলিত হতে চাচ্ছে, যদিও সে পারছে না। তো আর্কিমিডিসের ভাষায় বলতে হবে আমি যদি কখনো তীরে পৌঁছতে পারতাম, যদিও আমরা কখনোই পৌঁছতে পারবো না, আমরা যদি তীরে পৌঁছতে পারতাম আমরা দেখতাম বহুভুজটা বৃত্তের গায়ে মিলিয়ে গেছে। কিন্তু যদিও বাস্তবে মিলছে না, কিন্তু আমরা দেখে ফেলেছি তীরের একটা কন্ডিশন, সেটা হচ্ছে যে আমি যদি তীরে পৌঁছতাম তাহলে আমি দেখতাম বহুভুজটা বৃত্তের গায়ে মিলে গেছে একেবারে, অর্থাৎ কোনো গ্যাপই নাই, অর্থাৎ বহুভুজটা সম্পূর্ণ বৃত্তে পরিণত হয়েছে। কাজেই এবং তখনকার বহুভুজটার যে ক্ষেত্রফল সেটাই হচ্ছে আমাদের একজ্যাক্ট বৃত্তের ক্ষেত্রফল। তো দেখা যাক তখন বহুভুজটার পরিসীমা, অর্থাৎ সমস্ত বাহুর দৈর্ঘ্য কী হবে। আমি তীর কিন্তু দেখতে পাচ্ছি, আমি দেখছি তখন বহুভুজটার পরিসীমা আসলে বৃত্তের পরিধিতে পরিণত হয়েছে। আমরা একটু আগেই দেখলাম বৃত্তের পরিধি হলো টুয়াইস পাই আর। কাজে
এই বহুভুজের ক্ষেত্রফলকে যদি আমি উপযুক্তভাবে এগুলোকে পরিবর্তিত করে লিখি তাহলে সেটাই হবে বৃত্তের ক্ষেত্রফল। তো তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ পরিসীমাটা হয়ে যাবে বৃত্তের পরিধি, কাজে আমি লিখলাম টুয়াইস পাই আর। আর উচ্চতা যেটা দেখা যাক কী হবে, সেটা যত বাহুর সংখ্যা বাড়বে বাহুর দৈর্ঘ্য ছোট হবে এবং উচ্চতাটা ক্রমাগত বড় হতে থাকবে, অর্থাৎ উচ্চতাটার প্রবণতা হচ্ছে সেটা বৃত্তের ব্যাসার্ধের সমান হতে চাচ্ছে। যদিও কখনো সে সমান হতে পারবে না, কিন্তু আমরা দেখে ফেলেছি তাকে, তার প্রবণতা বা টেন্ডেন্সি দেখে ফেলেছি। তার টেন্ডেন্সি হচ্ছে সে আসলে ব্যাসার্ধে পরিণত হতে যাচ্ছে। অর্থাৎ এই তীরটাকে আমরা দেখেছি কীরকম, সেটা এই তীরের পরিসীমা অংশটুকু টুয়াইস পাই আর হয়ে গেছে আর উচ্চতা অংশটুকু বৃত্তের ব্যাসার্ধ আর হয়ে গেছে। কাজেই আমরা তীরটাকে স্পষ্ট দেখলাম এবং সেটাই হলো বৃত্তের ক্ষেত্রফল। কাজে বৃত্তের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে হাফ ইন্টু টুয়াইস পাই আর ইন্টু আর, এইচের জায়গায় আর, পরিসীমার জায়গায় টুয়াইস পাই আর, টু চলে গেল, কাটাকাটি বা ভাগ হয়ে গেল, কাজে পাই ইন্টু আর পাই আর স্কোয়ার। এই হলো আমাদের বৃত্তের ক্ষেত্রফল। তো এটাই হচ্ছে সীমা পদ্ধতির জন্ম, সীমা পদ্ধতির মূল কথাটা, মূল কোডটা। আমি যত n এর মানকে অসীমের দিকে নিচ্ছি তত এই ক্ষেত্রফলটার সীমায়িত মান হলো পাই আর স্কোয়ার। তো আধুনিক ভাষায় বললে, লিখলে এটাকে এভাবে লেখা যায়, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হাফ অফ এ এন ইন্টু এইচ ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। আর্কিমিডিসের সে সাদামাটা কথাটাকে আমরা গণিতের আধুনিক প্রতিকায়ন করলাম এভাবে, যে লিমিট n যদি অসীমের দিকে যায় তাহলে এই রাশিটার সীমায়িত মান হয় পাই আর স্কোয়ার। একটু লক্ষ্য করি এখানে অনিশ্চিতাকার কোথায় দেখি তো, n এর মান যখন অসীম হবে, অর্থাৎ n যখন অনির্দিষ্টভাবে বাড়তে থাকবে তখন এ কিন্তু কমতে কমতে শূন্যের দিকে যেতে থাকবে। কাজে আমি যদি এখানে n এর মান ইনফিনিটি বসাই, এর মান 0 বসাতে হবে। কাজে এই রাশিটা হচ্ছে 0 ইন্টু ইনফিনিটি। আমরা গত ক্লাসে দেখেছিলাম 0 ইন্টু ইনফিনিটি হলো একটি অনিশ্চিত আকার। তাহলে এই অনিশ্চিত আকারের মানটি বের করলে পাওয়া যাবে এই রাশিটি সীমায়িত মান হচ্ছে পাই আর স্কোয়ার। তো এটি হলো আর্কিমিডিসের পদ্ধতি। তো এখানে আর্কিমিডিস আসলে এই বহুভুজের বাহুগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে বৃত্তের সঙ্গে মিশিয়ে ফেলতে চেয়েছিলেন এবং প্রবণতা দেখছিলেন যে যদি বহুভুজের বাহুগুলো ক্ষুদ্র হতে থাকে তাহলে সেটা কিসে পরিণত হয়। দেখা গেল যে সেই টেন্ডেন্সি থেকে আসলে বৃত্তের ক্ষেত্রফল বের করে ফেললেন আর্কিমিডিস পাই আর স্কোয়ার, এবং আধুনিক প্রতীক দিয়ে লিখলে এটা হবে এই। তো আজকে আমাদের ভিডিওতে আমরা আর্কিমিডিসের পদ্ধতিটি যথাসম্ভব আমি বোঝানোর চেষ্টা করলাম। জানি না বোঝাতে পারলাম কি না। যদি আমরা এটাকে বুঝে থাকি তাহলে আশা করি এই বিষয়টার চমৎকারিত্ব দ্বারা আমরা অভিভূত না হয়ে পারবো না। তো এই হলো সীমা পদ্ধতির জন্ম। তো আজকে আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।